দর্শক আমন্ত্রণ নিউজ লাইভ 15 সংবাদ চ্যানেলে শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। ইশরাক কেমিওর ঘোষণা, ইসি তার কাজ সম্পূর্ণ করেছে। রাখাইনে মানবিক করিডোরের বিষয়ে জাতিসংঘ জড়িত নয় বলেন গোয়েন লুইস। এনসিপির নতুন আর্থিক ও তহবিল পরিচালনা নীতিমালা প্রকাশ। প্রস্তাবিত বাজেট শিল্পে বড় চাপ সৃষ্টি করবে, বিএনপির বাজেট প্রতিক্রিয়া বলেন আমির খসরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, সাথে আছি আমি আতিয়া ফিফা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গ্যাজেট প্রকাশের মাধ্যমে নির্বাচন কমিশন তার কাজ সম্পন্ন করেছে। এ বিষয়ে ইসি তার কোনো চিঠি দেওয়ার প্রয়োজনীয়তা দেখছে না। উচ্চ আদালতের এই সংক্রান্ত পর্যালোচনা করে আজ বুধবার বিকেলে ইসি কথা জানিয়েছে। আজ বিকেলে নির্বাচন ভবনে ইসির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। পরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের ইসির সিদ্ধান্ত তুলে ধরেন। তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি নির্বাচনী দরখাস্ত এবং আপিল বিভাগের পর্যবেক্ষণ এটি নিষ্পত্তি করা হয়েছে। আপিল বিভাগের এই সংক্রান্ত পর্যবেক্ষণ বিশদভাবে আলোচনা করা হয়েছে উল্লেখ করে এই নির্বাচন কমিশনার বলে, আপিল বিভাগ নির্বাচন কমিশনের স্বাধীনতা এবং সুপ্রিমেসি অন ইলেকশন ম্যাটার্স আবার প্রতিষ্ঠিত করেছে। এক্ষেত্রে 5টি মামলার রেফারেন্স দিয়েছেন আদালত। তার মধ্যে অন্যতম হচ্ছে বঙ্গবীর কাদের সিদ্দিকী বনাম নির্বাচন কমিশন এবং মাহমুদুল হক বনাম হেদায়েতুল্লাহ। এই ডিএলআর এর রেফারেন্সগুলোতে বলা আছে, নির্বাচনের প্রক্রিয়া শুরু হয় তফসিল ঘোষণার মাধ্যমে, এটি সম্পন্ন হয় গ্যাজেট প্রকাশের মাধ্যমে। ইসি যে গ্যাজেট প্রকাশ করেছিল সেটা বাতিল করা হয়নি উল্লেখ করে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, তাই ইসি মনে করে ইসি ইতিমধ্যে তাদের কাজ সম্পূর্ণ করেছে। এক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, ফলাফলের গ্যাজেট প্রকাশ করা পর্যন্ত নির্বাচন কমিশনের কাজ। শপথের বিষয়টি কারা করবে তা স্থানীয় সরকারি সিটি কর্পোরেশনের আইনে পরিষ্কারভাবে বলা আছে। তিনি জানান, ইসি স্থানীয় সরকারকে যে চিঠি দিয়েছিল সেখানে কোনো আইনি জটিলতা বা অন্য কোনো বাধ্যবাধকতা না থাকলে পরবর্তী কার্যক্রম গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে। গ্যাজেটের কাভারিং লেটারে এটা দেওয়া হয়েছে। ইসি এখন আপিল বিভাগ বা স্থানীয় সরকার মন্ত্রণালয়কে কোনো চিঠি দেবে কিনা এমন প্রশ্নের জবাবে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ইসি আর কোনো চিঠি দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করছে না, কারণ আপিল বিভাগ ইসির গ্যাজেট বাতিল করেনি। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন, বাংলাদেশের মধ্য দিয়ে রাখাইনে মানবিক সহায়তার জন্য করিডোর প্রতিষ্ঠায় কাজ করছিল বাংলাদেশ সরকার। কিন্তু এই প্রক্রিয়ার সঙ্গে জাতিসংঘ জড়িত নয়। আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশে আয়োজিত ডিক্যাপ টকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। রাখাইনে মানবিক করিডোরে জাতিসংঘের যুক্ততা নিয়ে জানতে চাইলে গোয়েন লুইস বলেন, যে কোনো ধরনের আন্তঃসীমান্ত সম্পর্ক উন্নয়নের উদ্যোগ সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত লোকদের সহায়তা করার জন্য যে কোনো ধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এ বিষয়ে জাতিসংঘ সহায়তা করবে, কিন্তু এই ধরনের কোনো মানবিক করিডোর নেই। আমরা করিডোর সংক্রান্ত কোনো ধরনের আলোচনায় নেই। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বলেন, মানবিক করিডোর একটি আনুষ্ঠানিক আইনি বিষয়। ক্ষেত্রে দুটি সার্বভৌম দেশ বাংলাদেশ সরকার এবং মিয়ানমার সরকার এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট পক্ষদের আনুষ্ঠানিক সম্মতি থাকতে হবে। যদি এখানে কোনো চুক্তি হয় তবে জাতিসংঘ সহায়তা করতে পারে। আমি যতদূর বুঝতে পারছি এই ধরনের চুক্তি এখন পর্যন্ত হয়। গোয়েন লুইস বসেন, এটি দুই সরকারের বিষয়টি প্রতিষ্ঠিত হলে জাতিসংঘ সহায়তা করতে পারে। রাখাইনে প্রবেশ করা খুব দুরূহ, সেখানে সংঘাত চলছে এবং পরিস্থিতি অনিশ্চিত। মিয়ানমার সরকারের সঙ্গে ইউএনডিপি ও ইউএনএইচসিআর এর মধ্যে সহায়তা দেওয়ার জন্য একটি সমঝোতা ছিল। এটি চালু রয়েছে, কিন্তু জাতিসংঘের উপস্থিতি উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। যদিও সেখানে কিছু কর্মী রয়েছে এবং কিছু অংশীদার সেখানে কাজ করছে। রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহ করা অত্যন্ত চ্যালেঞ্জ হয়ে পড়ছে বলে জানান জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী। তিনি বলেন, রোহিঙ্গারা সম্মানজনকভাবে তাদের মাতৃভূমিতে ফিরে যেতে চায়, কিন্তু সেখানকার পরিস্থিতি এখন ভালো নয় ও চ্যালেঞ্জিং। আর্থিক ও তহবিল পরিচালনা নীতিমালা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যেখানে নির্ভরযোগ্য, স্বচ্ছ এবং জনভিত্তিক রাজনীতির উপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে পূর্ণকালীন রাজনৈতিক কর্মীদের ভাতা ও বোনাস দেবে দলটি, সেই কাঠামোর বিষয়টিও নীতিমালায় জানানো হয়েছে। আজ বুধবার বিকেলে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এই নীতিমালা প্রকাশ করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। পরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আর্থিক ও তহবিল পরিচালনার নীতিমালাটি গণমাধ্যমে পাঠানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নীতিমালার মূল উদ্দেশ্য হল দলের প্রতিটি টাকার উৎস ও ব্যয়ের হিসাব স্বচ্ছ, নৈতিক ও আইনি কাঠামোর মধ্যে রাখা। দলের অর্থনীতি হবে শৃঙ্খলাবদ্ধ, অডিটযোগ্য এবং কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত অর্থের ন্যায্য বণ্টন নিশ্চিত করা। দেশে প্রচলিত আইন যেমন গণপ্রতিনিধিত্ব আদেশ, নির্বাচন কমিশন নীতিমালা এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা পুরোপুরি মেনে চলা হবে। অর্থের উৎস, এনসিপি বিভিন্ন উৎস থেকে তহবিল সংগ্রহ করবে। মাসিক সদস্য ফি, সদস্যরা নির্দিষ্ট রসিদ, মোবাইল পেমেন্ট বা ব্যাংকের মাধ্যমে চাঁদা দিতে পারবেন।
গত অনুদান ১০০ টাকা ক্যাম্পেইন এবং ছোট দান বড় স্বপ্ন কর্মসূচির মাধ্যমে সাধারণ জনগণের ক্ষুদ্র অনুদান সংগ্রহে জোর দেওয়া হবে, যাতে দলের কাছে কোনো মানুষের ইচ্ছার প্রতিফলন হয়। ব্যক্তিগত অনুদান থেকেও আয় আসবে। দলীয় আয় টি শার্ট, মগ, বই বিক্রি, প্রশিক্ষণ কর্মসূচি এবং অনলাইন কোর্স থেকে আয় করা হবে। অনলাইন গণচাঁদা, ওয়েবসাইটে ডিজিটাল রসিদের মাধ্যমে দেশের ও বিদেশি প্রবাসীদের অর্থ দান করতে পারবেন। কর্পোরেট অনুদান নিরপেক্ষভাবে যাচাই করে শুধু বৈধ ও নৈতিক উৎস থেকে কর্পোরেট অনুদান গ্রহণ করা হবে। নীতিমালায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে কোনো কালো টাকা, অজানা উৎস, বিদেশি সরকার বা অপরাধ সংশ্লিষ্ট অর্থ গ্রহণ একেবারে নিষিদ্ধ। এনসিপি আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপ নেবে। দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে, যেহেতু সংসদ নাই, নির্বাচিত সরকার নাই। আমির খুসরো বলেন, বাজেটের প্রধান লক্ষ্য হওয়া উচিত ছিল বেসরকারি বিনিয়োগের বৃদ্ধির পথ নকশা উপস্থাপন, অর্থনৈতিক পুনরুদ্ধারের, শিল্প কারখানা স্থাপন, কর্মসূচি সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে অগ্রাধিকার দেওয়ার অধিকার ছিল। জরুরি ছিল ক্ষুদ্র, কুটির ও মাঝারি বিভিন্ন খাতে সহায়তার মাধ্যমে আরো নতুন উদ্যোক্তার সৃষ্টি। ২০২৫ থেকে ২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বিশাল সুদের হারের সঙ্গে অতিরিক্ত কর ও শুল্ক শিল্পে বড় চাপ সৃষ্টি করবে বলে মনে করেন বিএনপি। বুধবার ৪ঠা জুন গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ে বাজেট প্রক্রিয়া স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মোহাম্মদ চৌধুরী অভিযোগ করেন। তিনি বলেন, বিশাল সুদের হারের সঙ্গে অতিরিক্ত কর ও শুল্ক শিল্পে বড় চাপ সৃষ্টি করবে। বিশেষ করে উৎপাদনশীল খাতগুলো ক্ষতিগ্রস্ত হবে, অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে, কর্মসংস্থানও কমতে পারে। মধ্যম ও নিম্নবিত্ত শ্রেণীর উপর আর্থিক চাপ বাড়লে অর্থনৈতিক অস্থিরতা বাড়তে পারে, দারিদ্র্য বিমোচনের অগ্রগতিও থমকে যেতে পারে। আমির খুসরো বলেন, বাজেটের প্রধান লক্ষ্য হওয়া উচিত ছিল বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির পথ নকশা উপস্থাপন, অর্থনৈতিক পুনরুদ্ধারের, শিল্প কারখানা স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে অগ্রাধিকার দেওয়ার অধিকার ছিল। জরুরি ছিল ক্ষুদ্র, কুটির ও মাঝারি বিভিন্ন খাতে সহায়তার মাধ্যমে আরো নতুন উদ্যোক্তা সৃষ্টি। রাজনৈতিক দল ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত ছাড়াই অন্তর্বর্তী সরকার ২৫-২৬ অর্থ বছরে বাজেট প্রণয়ন করেছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তিনি বলেন, বিএনপি সর্বক্ষেত্রে সরকারকে সহযোগিতা করছে। আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐক্যমত স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে। তিনি বলেন, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নিতে পারতেন। বিশেষজ্ঞ, নাগরিক সমাজ, ব্যবসায়ী, তরুণ প্রতিনিধিরাও একটি সম্মিলিত অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতীক হতো। দেশের বিভিন্ন কণ্ঠের প্রতিচ্ছবি হয়ে উঠতে পারত বাজেট, কিন্তু সেই সুযোগটি কাজে লাগানো হয়নি। কাজে লাগালে বাজেট প্রণয়ন একমুখে অংশগ্রহণহীন ও গতানুগতিক ধারার হতো না, বরং নতুন চিন্তার প্রতিফলন ঘটত। আপনাদের এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজ লাইভ 15 সংবাদে